ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে তৃণমূলের বিক্ষোভের সামনে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মনোজ তিওয়ারির নেতৃত্বে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তাদের দাবি হাওড়ার দাসনগরে বন্ধ আরতি কটন মিলের শ্রমিকদের অবিলম্বের বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটি মেটাতে হবে। কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করছে, পাল্টা শ্রমিক ভট্টাচার্য। হাওড়ার দাসনগরের আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বিজেপি। সেই টুর্নামেন্ট উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিকে দাসনগরের আরতি কটন মিল বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। পুজোর বোনাস তো দূরের কথা, বেতনও বন্ধ রয়েছে তাদের। এই অবহেই বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শ্রমিকদের একাংশ। তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে শ্রমিককে ঘিরে বিক্ষোভ দেখান তারা। মিলের কর্মীদের বেতন সংক্রান্ত একাধিক দাবি নিয়েই এই বিক্ষোভ। আরতি কটন মিলের বকেয়া বেতন দিতে হবে। আরতি কটন মিল বন্ধ কার স্বার্থে মোদী সরকার জবাব দাও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাব। তৃণমূলের দাবি অবিলম্বে মিলের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটি দিতে হবে। এরা গত বছর শেষ ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি অবধি অর্ধেক বেতন পেয়েছে। প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই। পুজো সামনে চলে এসছে, এই কষ্টগুলো মানুষের এরা দেখতে পায় না। এরা কি দেখতে চাইছে, কিভাবে খেলা করিয়ে, যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের মাঝখানে জাগতে চাইছে। এত বছর তো ঘুমিয়েছিল, যেই তো নির্বাচন চলে এসছে এখন জেগেছে। আমরা খেলার বিরোধী নয়, আমরা বিরোধী করছি, এখানে প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদনগুলো যেন এই মিলে চালু হয়ে যাক, তারপরেই খেলা করো, আমাদের কোনো অসুবিধা নেই। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি। সেই প্রসঙ্গ এড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, তিনিও চান শিল্পের উন্নতি হোক, শ্রমিকদের বকেয়া যাতে মিটে যায় এবং শিল্পের পুনরুজ্জীবনের চেষ্টায় আছে কেন্দ্র সরকার। মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে। অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। তো সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। অনুষ্ঠানের শেষে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয় বিজেপি রাজ্য সভাপতির। মনোজের সঙ্গে শ্রমিকের কথা হওয়ার পর ক্ষান্ত হন বিক্ষোভকারীরা। নিউজ টাইম। নেপালের আজ বাংলার রাজনীতিতেও নেপালে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান বাংলাতেও প্রয়োজন, এমনটাই মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান বাংলাতেও প্রয়োজন মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুনের মন্তব্য প্ররোচনামূলক। মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত অভিযোগ তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুর কমিশনারেটের কাছে অভিযোগ, একাধিক থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। অর্জুনের মন্তব্যে বনগাঁ থানাতেও এফআইআর দায়ের করল বনগাঁর তৃণমূল নেতা। অগ্নিগর্ভ নেপালের আজ বাংলার রাজনীতিতে নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান বাংলাতেও প্রয়োজন মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন শোনাবো। এখানকার রেশিওতে মাত্র 10% ওখানে করাপশন ছিল। সেখানে ওখানকার যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণ অভ্যুত্থান করলো, সরকার পাল্টে দিল। বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো, বাংলা মেয়ের খুন হচ্ছে, রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে। একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। আন্দোলন করেছিল, সোশ্যালি মানুষরা গণ অভ্যুত্থানের মধ্যে গেছিল, কিছু লোক বিক্রি হয়ে গেল।
কতদিন বিক্রি হব আমরা? আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। নেপাল যেটা বুঝতে পেরেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরবাদ করবে বাংলা যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়। পাশাপাশি এই মন্তব্য প্ররোচনামূলক, মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত অভিযোগ তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। কি বলেছেন শোনাবো। একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সংসদও হয়েছিলেন। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ ঘোষ থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা, বিশপুর, নৈহাটি, সমস্ত থানায়, কাছড়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে, হ্যাঁ নাম করে, অর্জুন শেখের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে। নেপালের পরিস্থিতির দিকে নজর রাখতে উত্তরকন্যায় রাত জেগেছি, এমন চাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন, এবং বুধবার প্রশাসনিক সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী সেই দাবি নিয়েও বিতর্ক। সবাই জানে রাতে গাড়ি নিয়ে কি করেছেন কটাক্ষ শুভেন্দু অধিকারীর, এত ভয় কিসের? প্রশ্ন অধীর চৌধুরীর। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। টুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন 2 দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে, আমি বলতে চাইছি না ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে, আমরা সব জানি। নেপালের ঘটনায় মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কারণ আমার জানা নাই। তিনি হয়তো ভাবছেন নেপালে যা ঘটেছে বাংলায় হয়তো তা ঘটতে পারে, এরকম আশঙ্কা থেকে তিনি হয়তো পারার ব্যবস্থা করেছেন। আমার জানা নাই নেপাল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত হওয়ার কি কারণ। 1, 2 নম্বর, উত্তরকন্যায় তিনি এমনি ভিজিটে গেছেন, সবাই জানে। সেই মানে এটা কি হয়, মানে যাকে বলে না মেলাও দেখা হয়, পাঁপড়ও খাওয়া হয়, দিদির তাই অবস্থা আর কি। উনি তো চালাকির দ্বারা রাজনীতি করেন, তাই উনি এখন নেপালের বর্ডারে শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে গিয়ে তার নিজের কাজ যেমন মেটাচ্ছে, তেমনি তার পাশাপাশি তিনি দেখাতে চাইছেন নেপাল নিয়ে তিনি কত চিন্তিত, অথচ তার আশেপাশে ডানে বাঁয়ে কেউ নেই, উনি একাই বাতলা করছেন, উনি একাই ঘরে বসে কবিতা লিখছেন, রবীন্দ্রনাথকে সামনে রেখে কি বলতে যাচ্ছেন উনিই জানেন। এটা এত দুর্বোধ্য, বাংলার মুখ্যমন্ত্রী এর ব্যাখ্যা কেউ করতে হবে না। নেপালে গণ অভ্যুত্থান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, সেনাবাহিনী কতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারছে, কি বলছেন সাধারণ মানুষ, জেন জিরা? এই আন্দোলন আদতে কি বিপ্লবের সমতুল্য? এই সংকটে আটকে পড়া প্রবাসীরা কেমন আছেন? ধীরে হলেও স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি।
গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সেনা মোতায়েন রয়েছে। দুদিনের অশান্তির ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে নেপালের সর্বত্র। সোমবার থেকে অশান্ত নেপাল। জেনজি বিক্ষোভের কারণে দেশজুড়ে কারফিউ এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই বিক্ষোভের ফলে সরকার ভেঙে গেছে। রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী রাতারাতি কঠোর পদক্ষেপ নিয়েছে এবং লোকজনকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী হিংসার ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন এবং হাজারেরও মতো আহত। এই মুহূর্তে কার্যত সেনার অধীনে পাহাড়ি দেশটি। তবে তার আগে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ চলাকালীন নেপালের ৭৭টি জেলার জেল থেকে প্রায় ১৩,০০০ বন্দীকেও মুক্ত করা হয়েছে। সেনাবাহিনী অবশ্য ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে প্রতিবাদীদের উদ্দেশ্যে। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভের নামে কোনো রকম ভাঙচুর লুটপাট বরদাস্ত করা যাবে না, অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে। আপাতত নাইট কারফিউ জারি করা হয়েছে, তবে দিনে এবং রাতে ২ ঘন্টা করে শিথিলতা আনা হয়েছে। ৩ দিন পর রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে। 3 घंटा हो गया, ये मिला के 4 घंटा हो गया। बोले सुबह 6 बजे से आए, पानी भी नहीं पिए, 4 दिन से भात नहीं खाए। गाड़ी की स्टॉप है। हम लोग चाहते हैं कि हम लोग का देश में शांति बना रहे और देश बहुत अच्छा से चले, तरक्की करे हमारा देश। ये लोग हम लोग का देश है, हम लोग का नेपाल एकदम सुंदर है, उससे आगे बढ़े हम लोग का। ইতিমধ্যেই নেপাল থেকে দেশে ফিরতে শুরু করেছে ভারতীয় পর্যটকরা। সীমান্ত পেরোনোর সময় পর্যটকরা জানাচ্ছেন, ঘুরতে এসে এই আন্দোলনের জেরে তারা হোটেলে আটকে পড়েন। তবে হোটেল কর্মী ও স্থানীয়দের সহায়তায় তারা নিরাপদে ছিলেন এবং নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। हम पशुपतिनाथ भगवान के दर्शन के लिए आ रहे थे इधर। 9 तारीख को यहाँ पहुंचे शाम में 5:30-6 बजे के बीच में। तो हमको अंदर आने जा मालूम नहीं था, हमका पूरा मोबाइल कवरेज वगैरह नेटवर्क बंद हुआ था। हमारी गाड़ी जब इधर बीच में आ गई गांव में दर्शन के लिए, अंदर टर्न लेने वाले थे, तभी सभी मॉब रोड पे खड़ा था। तो वो गाड़ी रोका लिया। गाड़ी रोकाने के बाद हमको गाड़ी से जबरदस्ती नीचे खींच लिया और गाड़ी की तोड़फोड़ पूरा डैमेज कर दिया। गाड़ी हमें 4 व्हीलर गाड़ी थी। अभी हम सब अच्छे हैं, सभी एयरपोर्ट में रुके हुए हैं, हम सभी अच्छे हैं, हम सब लोग अच्छे हैं। यहाँ एयरपोर्ट में हम एकदम ठीक है। हम নেপালে অশান্তির আবহে কলকাতায় নেপাল কনসুলেট জেনারেলের দফতরে বাড়ানো হলো নিরাপত্তা সুনিশ্চিত করতে আলিপুরের অফিসে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে লালবাজারের তরফেও নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। আমাদের কাছে কোনো স্পেসিফিক কিছু নেই, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তার উপর আমরা নিশ্চয়ই নজর রাখছি। অ্যান্ড আমাদের ইন্টারনাল ডিসকাশন হয়েছে, তো আমরা ক্লোজলি মনিটর করছি সিচুয়েশন। এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তপ্ত নেপাল। নিউজ টাইম। আপনারা জানেন যে 28শে আগস্ট একদিকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এবং সেই নিয়ে যেভাবে বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং উপাচার্যকে যেভাবে কটূক্তি করা হয়, যেভাবে গালিগালাজ করা হয় এবং গালিগালাজ করে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তী, এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। 5 বছরের জন্য সেন্সর করা হলো এই টিএমসিপি সাধারণ সম্পাদককে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, 5 বছরের জন্য সেন্সর করা হলো অভিরূপ চক্রবর্তীকে। প্রীতি, একেবারেই দেখো, 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, এবং তা নিয়ে আমরা দেখেছিলাম বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই অভিরূপ চক্রবর্তী এবং তার দলবলের লোকজন তারা উপাচার্যের ঘর ঘেরাও করেছিলেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের বাইরে উপাচার্যকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এমনকি তাকে গালিগালাজও করা হয়েছিল। এবং সেই ঘটনায় উপাচার্য তিনি জানিয়েছিলেন যে গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড রয়েছে তারা কিন্তু ব্যবস্থা নেবেন এমন আশ্বাস দেওয়া হয়েছে। এবং তিনি এও জানিয়েছিলেন যে এই সমস্ত
প্রাক্তনীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের আরো সাহস বেড়ে যাবে। এবং সেই মতো দেখা যায় যে অভিরূপ চক্রবর্তী তার বিরুদ্ধে কিন্তু অবশেষে ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 5 বছরের জন্য কিন্তু তাকে সেন্সর করা হলো, অর্থাৎ এই 5 বছর কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মসূচিতেই তিনি অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে কিন্তু উপাচার্যকে গাড়ির মধ্যে ঘেরাও করে রাখার জন্য এই উপাচার্য সন্তান দত্তকে তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এবার কিন্তু তাকে 5 বছরের জন্য সেন্সর করা হলো। ধন্যবাদ প্রীতি। অর্থাৎ এই টিএমসিপি সাধারণ সম্পাদক যিনি উপাচার্যকে রীতিমতো কটূক্তি করেছেন, তিনি রীতিমতো গালিগালাজ করেছেন, তাকে 5 বছরের জন্য সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং এই বিষয়ে অভিরূপ চক্রবর্তী টিএমসিপি সাধারণ সম্পাদক তিনি কি বলছেন শোনাবো। হিংস আচরণ এবং রাজনৈতিক প্রভুদেরকে খুশি করার জন্য এটা করলেন, আবারও বলছি। এবং ইল্লিগাল বেআইনি কেয়ারটেকার ভিসির সমালোচনা করার জন্য এই প্রতিফলন পেতে হলো। দেখুন, উনি 2 বছর ধরে আমার পিএইচডি রেজাল্ট আটকে রেখে দিয়েছে। আমি কোনোদিন এটা বলিনি, আজকে বলতে বাধ্য হলাম। 2 বছর ধরে আমার পিএইচডি রেজাল্ট আটকে রেখে দিয়েছে এবং এখন সিন্ডিকেট করে, সম্ভবত 8ই সেপ্টেম্বর সিন্ডিকেট হয়েছে, সেই দিনকে এই ডিসিশনটা নিয়ে আমাকে 5 বছরের জন্য সেন্সার করা হয়েছে। এবং সম্পূর্ণভাবে এটা প্রতিহিংসামূলক আচরণ। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাইট টু এডুকেশান, যে কোনো স্টুডেন্টের পড়াশোনা করার অধিকার রয়েছে, সেটাকে কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারে না। আমি শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছি, উনি আমাকে কথা বলেছেন, মন খারাপ করতে বারণ করেছেন এবং আমি কোনোভাবেই ভেঙে পড়িনি, মাথা নত কোনোদিনও করিনি। বহু টিচারদের মাধ্যমে আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, আমার বাক স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু আমি কোনোদিনও দমিয়ে দিইনি। আমি বলেছিলাম গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল ছাত্র পরিষদ করি, আগামী দিনেও করব। গণমাধ্যমে উনি বলেছেন তৃণমূল ছাত্র পরিষদ গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, এই কথাগুলো বলার জন্য ওনাকেও সেন্সার করা উচিত। শিক্ষক হিসেবে ওনাকে আমার 100 কোটি প্রণাম, কিন্তু রাজনীতিতে লড়াই হবে। একজন উপাচার্য যদি নিজের গণ্ডি পেরিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, রাজ্য সরকারকে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেস রুলিং পার্টিকে এইভাবে আক্রমণ করে, যদি উনি রাজনীতিকরণ করতে নামেন, তখন তো ওনার সাথে সংঘর্ষ হবেই। কোচবিহার পুরসভায় উদ্ধার জাল সার্টিফিকেট, 70টি জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। সার্টিফিকেটে ভাইস চেয়ারম্যানের সইও জাল করা হয়েছে। কোচবিহার পুরসভায় জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে, 70টি জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন শোনাবো। পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে? বা সার্টিফিকেট 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর যখন ম্যানুয়াল ছিল মেইনলি তখনকার, এখন তো ডিজিটাল হয়েছে। তো এটা ঠিকই এসআইআর এর ঘোষণার পর থেকেই মানুষ সবাই আসে এখানে ডিজিটাল করে নিতে। ডিজিটাল করতে আসে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে, বাট সেখানে যারা দায়িত্বে আছে তারা যখন চেকিং করে তখন করতে করতে এই 1-2 করে প্রায় দিনই বের হয়, তাতে প্রায়। আর এই ঘটনায় বিজেপি বিধায়ক কি বলছেন শুনুন। দেখুন, যখন সারা ভারতবর্ষে এসআইআর শুরু হতে যাচ্ছে, আর তখন এই বার্থ সার্টিফিকেট যখন ভেরিফিকেশনের জন্য দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 2010 বা 12 সনে যারা জন্মগ্রহণ করেছে, এরকম যাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেগুলো সব ভুয়ো, জাল। তার মানে যাকে দায়িত্ব দেওয়া আছে, ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে, তাহলে এই বার্থ সার্টিফিকেটের এই যে সেকশনকে এড়িয়ে গিয়ে কি করে এটা সম্ভব? তার মানে তৃণমূলের জামানাতে সব কিছুই সম্ভব। ইভেন বার্থ সার্টিফিকেট তারাও এখনো জাল করা শুরু করেছেন।